আমি কারো জন্যই কখনো কিছু করিনি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিনি, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকিনি, প্রথম মাসের মায়না ঢোকার পর শাড়ি কিনে দিইনি। এক কথায় আমি হলাম রেড ফ্ল্যাগ। ভেবেছিলাম আমি এমনই রসকসীন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা একটা ছেলে। জীবনে কম বেশি প্রেম এসেছে, নিজের কর্তব্য থেকে সরে যায়নি ঠিকই, তবে রাস্তায় ভিড়ের মধ্যে কারো হাত ধরে বলার সাহস হয়নি ভালোবাসি। যায় না বস, আমার ক্যারেক্টারের সাথে যায় না। আমি ঠিক আদর্শবান প্রেমিক নই। তারপর একদিন একজনের সাথে পরিচয় হলো। সেদিন বুঝেছিলাম, ও আচ্ছা, প্রেমিক সত্তাটা তাহলে আমার মধ্যেও কিছুটা হলেও আছে। আমিও পারি কারোর জন্য দীর্ঘ সময় বিরক্ত না হয়ে অপেক্ষা করতে, কারো সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে। মানুষটার সাথে পরিচয় হওয়ার পর নিজের এক নতুন দিক দেখলাম, আর সেই নতুন দিকটা আমাকে এত বেশি বদলে দিল যে এখন আগের আমিকে দূরবীন দিয়ে খুঁজতে হয়। মাঝে মধ্যে ইচ্ছে করে আগের মতো হয়ে যাই, তবে পারি না। গল্পটা শুরু থেকে শুরু করি। একটা ছেলে যে নিজেকে ভালোবাসে, নিজের কাজ ভালোবাসে, তার একটা অতীত আছে, তারপরেও সেই কঠিন কঠোর অতীত তাকে কখনোই তেমন একটা বিচলিত করতে পারেনি। তার কোনো কিছু নিয়েই কোনো অভিযোগ নেই, কারো প্রতি অভিমান নেই। সে নিজেকে ছাড়া কিছুই বোঝে না। ইন্ট্রোভার্ট আত্মকেন্দ্রিক আমিটার অনেক কিছু করার কথা ছিল, সবাইকে দেখিয়ে দেওয়ার কথা ছিল আমি কি পারি। সব কিছু ঠিকই চলছিল, আমিও আমার ট্র্যাকেই ছিলাম। কাজ বাজ, ফ্যামিলি, জিম, বন্ধু, মেসেঞ্জারে সুন্দরী মেয়েদের সাথে কথা বলা, মধ্যবিত্ত পরিবারের সুখী সন্তানদের কাছে ভালো থাকার জন্য যা যা দরকার সবটাই আমার কাছে ছিল। কাজেই নিঃসংকোচে বলে ফেলাই যায় আমি ভালো ছিলাম। মাঝে মাঝে ভাবি জীবনটা শুধু তেমন হলে মন্দ হতো না। তবে আমরা জীবনকে চালনা করি না, জীবন আমাদের চালনা করে। আর জীবন যখন চালনা করে তখন অনেক ক্ষেত্রেই আমাদের করার কিছু থাকে না। আমারও ছিল না। একটা মানুষ আমার জীবনে এলো। আগেই বলেছি, এর আগেও আমি প্রেমে পড়েছি, অপর দিকের মানুষকে ভালোবেসেছি। তবে এইবারটার অনুভূতিটাই যেন আলাদা। একটা মানুষ যার জন্য নিজেকে বদলে ফেলা যায়, পৃথিবীর বিপক্ষে চলে যাওয়া যায়, এক ডাকে পাগলের মতো ছুটে যাওয়া যায়। আমাদের কথা বলার সূত্রপাত ফেসবুক। ওই আমাকে মেসেজ করেছিল। মেসেজ তো কত লোকই করে, তবে সবার সঙ্গে কি আর জুড়ে যাওয়া যায়? কিছু জিনিস আমাদের হাতে থাকে না, ভাগ্যে থাকে। আমার ভাগ্যে ও ছিল বোধ হয়। প্রথমবারের মতো রিয়েলাইজ করলাম, হ্যাঁ, এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। ও যখন মেসেজ করত তখন ভেতরে ভেতরে কিছু একটা অনুভব করতাম। একটা 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 অদ্ভুত ভালো লাগা আমাকে আষ্টে পৃষ্ঠে রাখত। সময়ের সাথে সাথে আমাদের কথা বলা বাড়ল। যে ছেলেটা নিজেকে ছাড়া কিছুই বুঝতো না, সে দিনরাত এক করে অপর দিকের মানুষটার সঙ্গ পাওয়ার জন্য পাগল হয়ে উঠল। আত্মকেন্দ্রিক আমিটা অন্যকে নিয়ে ভাবতে শুরু করলো, অন্যকে নিয়ে চিন্তা করতে শুরু করলো। আগেই বলেছি, আমি কখনো কারোর জন্য অপেক্ষা করিনি। মানুষ তো পরের কথা, আমি তার ফোন কলের জন্য সারা রাত জেগে অপেক্ষা করতাম। আমার সাথে কি হচ্ছিল এসব আমি জানি না, কেন হচ্ছিল তাও জানি না। সেই যেন আমাকে বদলে দিতে পারে। না, আর কাউকে তার মতো ভালো লাগছে না। তাকে ভালো লাগার বিশেষ কোনো কারণ আমি বলতে পারবো না। শুধু এতটুকু জানি, প্রথমবারের মতো একটা মানুষকে আমার এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ মনে হলো। ওর মুখে অন্য ছেলের প্রশংসা শুনলে আমার খুব রাগ হতো, সেটাও বুঝতে পারত। আমি জীবনে প্রথমবার নিজের মধ্যে একটা হিংসার জন্ম হতে দেখলাম। যে মানুষটা আমার, সে শুধু আমার। অন্য দিক থেকে সময়ের সাথে সাথে আমিও সেই মানুষটার একমাত্র মানুষ হয়ে উঠলাম। আমরা গুছিয়ে দেখা করব বলে তখনও দেখা করি। আমি চেয়েছিলাম প্রথম দেখাটা যেন সারা জীবনও মনে রাখে। তবে আমরা যেমনটা চাই সবসময় তেমনটা হয় না। এই যেমন সবসময় আমাদের মন ভালো থাকে না। একদিন ওরও মন ভালো ছিল না। ও আমায় ফোন করলো, আমি কোথায় আছি জানতে চাইলো। লাইফে প্রথমবারের মতো ওর একটা কথায় আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। হাতের কাছে যে জামাটা পেলাম সেটাই শরীরে চাপালাম। আমাদের গুছিয়ে দেখা করার প্ল্যানটা মাঠে মারা পড়ল। কোনো এক সময় আমার সাথে দেখা করবে বলে কেউ একজন সারাদিন অপেক্ষা করেছিল। আমি তারপরেও যাইনি। আমি তাকে মিথ্যে বলে ঘুমিয়ে কাটিয়েছি। কর্মফল, আমাদের কর্মের ফল
আমাদের এই জন্মেই ভোগ করতে হবে। যাই হোক, আমি চেয়েছিলাম প্রথম দেখায় পছন্দের জামাটা পরতে, ভালো সুগন্ধটা মাখতে। সেসবের কোনোটাই তখন মাথায় ছিল না। মাথায় থাকলেও সময় ছিল না। আমাকে যেন খুব তাড়াতাড়ি তার কাছে যেতেই হবে। সেদিন রিয়েলাইজ করেছিলাম ডাউনের কৃষ্ণনগর লোকালটা বড্ড বেশি স্লো। ট্রেন থামলো দমদম জংশন। আমি ট্রেন থেকে নেমে রীতিমতো দৌড়তে শুরু করলাম। স্টেশন থেকে বেরিয়ে মোমোর দোকানগুলোকে ডান দিকে রেখে, সিগারেটের দোকানটাকে বাম হাতে রেখে বিবেকানন্দের মূর্তির সামনে আমাদের দেখা হলো। আমাদের প্রথমবারের মতো দেখা হলো। ফোনে ওই মানুষটার সাথে আমি অনেক কথা বলেছি, তবে সামনে থেকে দেখে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। কিছুটা ভয়, কিছুটা ভালো লাগা মেশানো একটা মিশ্র অনুভূতি সাথে নিয়ে আমি তার সামনে গেলাম। স্বামী বিবেকানন্দ হাত গুটিয়ে অফিস ফেরত একটি মন খারাপ করা মেয়ের সঙ্গে এলো চুলের একটি প্রেমিকের দেখা হওয়ার দৃশ্যটা নিজের চোখে দেখলেন। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে খুব বেশি না সেজেও কোনো মেয়েকে এত সুন্দর লাগতে পারে সেদিন বুঝতে পেরেছিলাম। একটি মেয়ে, চুলগুলো বাঁধা, চোখ দুটোতে অনেক কথা, বলতে চায় না, বুঝে নিতে হয়। আমি কিছুটা বুঝলাম, কিছুটা বুঝলাম না। আমরা কলকাতা শহরের আনাচে কানাচে নিজেদের গল্প ছড়িয়ে বেড়ালাম। তখন আমি জানি না এটা স্বপ্ন নাকি সত্যি। যদি স্বপ্ন হয়, এমন স্বপ্ন আমি বারবার দেখতে চাই। প্রথম দেখাটা আমাদের পরিকল্পনা মাফিক হয়নি। না না, ও সেজে এসেছিল, না আমি নিজেকে গোছাতে পেরেছিলাম। তারপরেও একটা সাধারণ ছেলে চোখের সামনে একটি সাধারণ মেয়েকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। সময়টা কিভাবে ফুরিয়ে গেল বুঝতে পারলাম না। অতঃপর আমার ফিরে আসতে হবে ঘরে। মন তো চাইছিল আর কিছুটা থাকি। অদ্ভুত এক খারাপ লাগা নিয়ে আমি ফিরে আসলাম বাড়ি। আমরা দুজনেই দুজনকে ভাববাচ্চে বুঝিয়ে দিয়েছিলাম আমরা একে অপরের পাশে আছি। প্রথম দেখার পর আমি সেই মানুষটার প্রতি আরও অনেক বেশি দুর্বল হয়ে পড়লাম, অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়লাম। আমার সাথে কি ঘটছে, কি করছি, সবটাই তাকে বলতে আমার ভালো লাগতো। ও যখন কিছু বলতো তখন মন দিয়ে শুনতাম। খিদে, ঘুম সব ভুলে গিয়ে ওকে নিয়ে পড়ে থাকার মধ্যেও কি দারুণ ভালো লাগা থাকতে পারে সেটা বলে বোঝানো সম্ভব না। আস্তে আস্তে দুজন দুজনকে চিনতে শুরু করলাম, একে অপরের জীবন সম্পর্কে জানতে পারলাম। দুজনই বোধহয় মনে মনে স্থির করলাম একে অপরের সঙ্গে থেকে যাব। আগেই বলেছি, আমরা সবসময় যেমনটা চাই তেমনটা হয় না। সময় যাওয়ার সাথে সাথে যা কিছু ভালো সবটা যেন কোথায় হারিয়ে যেতে থাকলো। আমি যে ওর প্রতি দুর্বল এটাও জেনে ফেলার পর কেমন যেন বদলে যেতে থাকলো। আমরা দুজন বুঝতে পারলাম দুজনই দুজনের জন্য বড্ড আলাদা। আলাদা তো কি হয়েছে, আমি তো ওর মতো হতেই পারি, তাই না? না, আমি তার মতো হতে পারি না। যেখানে আমাদের ছোট থেকে বড় হওয়াটা বড্ড আলাদা, সেখানে আমরা কি করে এক হব? আমি যেখানে বড় হয়েছি সেখানে আমরা ডেট করি, ভালোবাসি। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় দেখতাম সাইকেলের সামনে বসে একটি দাদা একটি দিদিকে নিয়ে ঘুরে বেড়াতো। আজ ওরা বিয়ে করেছে, ওদের একটা সুন্দর বাচ্চাও হয়েছে। আমি এইগুলো দেখে বড় হয়েছি। আমার কাছে ভালোবাসা সরল রেখার মতো, বক্ররেখার জটিল ভালোবাসা আমি বুঝি না। মফস্বলে বেড়ে ওঠা ছেলেগুলোর একটা নিজস্ব ধরন থাকে, একটা নিজস্ব জগৎ থাকে। তারা সবাইকে সেই জগতে ঢুকতে দেয় না, আর যদি ঢুকতে দেয় তবে তাকে নিয়েই ব্যস্ত থাকে। আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, ও ব্যস্ত ছিল নিজেকে নিয়ে। প্রথম আমি কিছুটা শহুরে হওয়ার চেষ্টা করেছিলাম, চা ভুলে এক্সপ্রেসোর শটে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করেছিলাম। আর এত কিছু যে হচ্ছিল, কোনোটাতেই আমার যেন কোনো নিয়ন্ত্রণই ছিল না। ও বলেছে যেতে হবে মানে যেতে হবে, ও বলেছে ওর সাথে কথা বলা যাবে না মানে কথা বলা যাবে না, ও বলেছে ওই নির্দিষ্ট কাজটা করা যাবে না মানে করা যাবে না। আর এত কিছু মেনে নিতেও আমার কোনো আপত্তি ছিল না। আর আপত্তি ছিল না বলেই বোধ হয় আমাকে নিয়ে সেই মানুষটার আপত্তি ছিল। সে আমাকে ভুল বুঝলে আমার দায়িত্ব তাকে ঠিক বোঝানো, আমি তাকে ভুল বুঝলে তার দায়িত্ব আমার উপর রেগে যাওয়া। আমার উপর রাগ আমার বাড়ির কেউ কখনো দেখায়নি, তবে সে দেখিয়েছে। ঠিক আছে, হতে পারে, শুধু ভালোবাসা থাকবে, ঝামেলা হবে না, অশান্তি হবে না, তা তো হয় না। আমি চেষ্টা করেছি, নিজেকে বুঝিয়েছি, অশান্তি যাতে না হয় সেই রকম থাকার চেষ্টা করেছি। আর সবটা করার পর একদিন বুঝতে পারলাম আমি আর আগের মতো নেই। আমি জানি না আমি আর আগের মতো হতে পারবো কিনা, তবে এত কিছু করার পরে আস্তে আস্তে সুন্দর সম্পর্কটার মধ্যেও কেমন যেন তিক্ততা বেড়ে গেল। আমার কোনো কথাই তার সহ্য হচ্ছে না, কারণ বুঝতে পারলাম না। খারাপ লাগতো, তবে হারানোর ভয়ে কিছু বলতে পারতাম না। এই হারানোর ভয়টাই একদিন মানুষটাকে হারানোর কারণ হয়ে ওঠে। আর হারানোর পর
ভয়টা আর থাকে না। আমি এই আমিটাকে ঠিক করে চিনতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না, নিজের অবস্থার কথা কাউকে বোঝাতে পারছিলাম না। রাগ ভাঙাতে আমি ছুটে যেতাম, সারা রাত স্টেশনে কাটাতাম, কারো কিছু যায় আসতো না। কতদিন যে স্টেশনে রাত কাটিয়েছি তা গুণে শেষ করা সম্ভব হবে না। কিসের জন্য করছিলাম জানি না, কেন করছিলাম তাও জানি না। অথচ আমার অন্য কিছু করার কথা ছিল, নিজের পায়ে দাঁড়ানোর কথা ছিল, নিজের মানুষগুলোকে নিয়ে ভালো থাকার কথা ছিল। একটি মানুষকে কেন্দ্র করে বাঁচতে গিয়ে আমি নিজেকে হারানো শুরু করলাম। তার চোখে সেরা হওয়ার অনেক চেষ্টা করলাম, তবে পারলাম না। একদিন অশান্তি চরমে পৌঁছলো, আমাদের কথা বলা বন্ধ হলো। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আমাদের আবার কথা হলো। আমি সবটা ভুলে গেলাম। আমি ওর উপর রাগ করে থাকতে পারলাম না, অভিমান করে থাকতে পারলাম না। ও যাই করুক না কেন, চাইতাম সব ঠিক হয়ে যাক। কিছুদিন সব ঠিকঠাক চলার পর আবার অশান্তি হলো, আবার সবটা ভুলে ঠিক করার চেষ্টা করলাম, আবার অশান্তি হলো, আবার ঠিক করার চেষ্টা করলাম, আবার অশান্তি হলো, আবার ঠিক করার চেষ্টা করলাম। এমন চলতেই থাকলো। তারপর একদিন ও আমাকে অস্বীকার করলো প্রকাশ্যে। এবার আর ভুলে থাকতে পারলাম না। দীর্ঘদিন কোনো কথা নেই, আমি আবার নতুন করে কাজ শুরু করেছি, নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেছি। হঠাৎ একদিন আবার যোগাযোগ। এইবার যদিও আমার আগের আমিটার মৃত্যু হয়েছে, নতুন একটা আমির জন্ম হয়েছে, যে আমিটা আগের দুটো আমির থেকে বড্ড আলাদা। সে বুঝতে পারলো আমি সেই মানুষটা আর নেই। আসলে বাড়াবাড়ি কিছু হওয়ার পরে আমরা কেমন যেন শান্ত হয়ে যাই, নীরব হয়ে যাই। এখন আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, চাইলেই পারি সবটা নতুন করে শুরু করতে। কিন্তু রঞ্জনা সিনেমার একটা লাইন আছে না, কন ফিরসে মেহনত করে দিল লাগানে কো দিল তুড়ানে কো। আসলে বড্ড বেশি টায়ার্ড লাগে এখন নিজেকে নিয়ে থাকি, নিজের মতো থাকি, নিজের জন্য থাকি। আমি কারো জন্যই কখনো কিছু করিনি, একজনের জন্য সব কিছু করেছি, আর কারো জন্য কখনো কিছু করতে পারবো না, এটা আমি জানি। আর এটা জানার পরেও কেন জানি না আমার কোনো খারাপ লাগা নেই। ভালোবাসার 7টা স্টেজের মধ্যে সবকটাই এই একটা সম্পর্কে আমি দেখে নিয়েছি। আর সেই স্টেজ মত, অর্থাৎ মৃত্যুর পর যে নতুন আমির জন্ম হয়েছে, সেই আমিটা কারোর প্রতি রাগ, অভিমান, অভিযোগ কোনোটাই রাখেনি। অথচ এখন আমি কারোর জন্য কিছু করি না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি না, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি না, মাইনে ঢোকার পর শাড়ি কিনি না। আমি রসকসহীন নিজেকে নিয়ে ব্যস্ত থাকা একটা ছেলে। এক কথায় আমি হলাম রেড ফ্ল্যাগ।